নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। অনেকেই বলছেন যারা এই বঙ্গের মানুষ আর কি, বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র বা অনেকেই যে কিছুতেই আমি বা জনমত কেন শুধুই বাংলাদেশ নিয়ে পড়ে রয়েছে। বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান, তাতে যে পরিস্থিতি সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় বা যেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রাজনীতি গরম হয়ে উঠবে। হয়তো বর্ষাটা পেরোলেই আরও উত্তাপটা অনুভব করা যাবে। গতকাল আপনাদেরকে বলেছি অমিত শাহ তিনি এসেছিলেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একটা সুরও বেঁধে দিয়েছেন। তার প্রধান একটা জায়গা যে বাংলাদেশ অনুপ্রবেশ এসব থাকছে, তা তো বলার কোনো অপেক্ষা রাখে না। এবং বিজেপি হয়তো হিন্দুত্বকে অবলম্বন করেই 2026-এ পশ্চিমবঙ্গের ভোটটাকে তারা যাবে, অর্থাৎ হিন্দু ইস্যু। এবং হিন্দু বলতে এখানে স্বাভাবিকভাবে অনুপ্রবেশ ইস্যুটাকেও প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিয়েছেন। গতকাল অমিত শাহ এই কথাটা বলেছেন। ফলে এইটা যেমন একটা রয়েছে, এই বিষয় তো আসবেই, কিন্তু তার আগে বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি করে রেখেছে সেটাকে আমরা উপেক্ষা করব কোন জায়গা থেকে। মাঝে মধ্যে ভাবছি যে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরলে সমস্ত ল্যাটা চুকে যায়। নির্বাচন কবে হবে, নির্বাচনে নিয়ে জাপানে একটা বিদেশে গিয়ে ইনভেস্টমেন্টের কথা তিনি বলছেন। কত কি ইনভেস্টমেন্ট, সেটার থেকে বড় কথা জাপানে গিয়ে ইউনূস বলছেন মাত্র একটি রাজনৈতিক দল শুধু চাইছে না বাংলাদেশে জুন মাসে ভোট হোক, তারা শুধু চাইছে ডিসেম্বরে ভোট হোক। সেই রাজনৈতিক দলটা হচ্ছে বিএনপি। অর্থাৎ বিদেশের মাটিতে গিয়ে যে ইউনূসের সাথে বিএনপির বনিবনা হচ্ছে না, সেটা তিনি ওখানে গিয়ে বলছেন। বাংলাদেশে আওয়ামী লীগের পর বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারা যে ডিসেম্বরে ভোটটা চাইছেন, কেন চাইছেন সেটা যেমন তারা বলেছেন। এবং প্রথম থেকেই দেখা যাচ্ছে ইউনূস সাহেব জুন মাসে নির্বাচন নিয়ে তিনি রয়েছেন। আবার বিএনপি এটাও বলছে যদি জুন মাসের নির্বাচন হয়, রোড ম্যাপটা কি, মানে কিভাবে তিনি কেন জুন চাইছেন, কেন ডিসেম্বর নয়, সেই রোড ম্যাপটা একটা রাজনৈতিক দল হিসাবে তো চাইতেই পারে। যে প্রধান একটা রাজনৈতিক দল রোড ম্যাপ কী হবে সেটাও ইউনূস সাহেব দিচ্ছেন না। তিনি সংস্কারের কথা বলছেন এবং সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য যে কমিশন, সেই ঐক্যমত্য কমিশনটা হচ্ছে 13 নম্বর কমিশন। ইউনূস সাহেবের কিছুক্ষণ আগে একটি বক্তব্য শুনছিলাম যে 12টা কমিশন তৈরি হয়েছে সংস্কারের লক্ষ্যে, এবং তারপর সেগুলো ঐক্যমতে কিভাবে পৌঁছবে সব সংস্কারকে, অর্থাৎ সব রাজনৈতিক দল, তার জন্য একটি কমিশন, তার নাম ঐক্যমত্য কমিশন। 13টা কমিশনের রিপোর্ট এইগুলো, বা সেটার জন্য কি জুন মাসে তিনি নির্বাচন চাইছেন? এইসব নিয়ে যখন একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা তো সকলেই, যে কোনো গণতান্ত্রিক দেশ চাইবে নির্বাচন প্রক্রিয়া। এই যে ভারতবর্ষ অপারেশন সিঁদুর যখন এখনও পর্যন্ত উইথড্র করা মানে হয়নি, বা সেটা এখনও পর্যন্ত জারি রয়েছে, যে কোনো মুহূর্তে আবার অ্যাক্টিভ হতে পারে, তাই বলে কি নির্বাচন বন্ধ থাকবে? তা তো নয়। কিন্তু বাংলাদেশে এই ব্যাপারে নির্বাচনের রোড ম্যাপ ঠিক কী হবে সেটা এখনও ইউনূস সাহেব দেননি। কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা সংস্কারের রিপোর্ট কী হবে, সংস্কার কী হবে, তার থেকে বড় কথা যেটা তারা নামিয়েছিলেন, অর্থাৎ হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি হয়ে যাওয়ার পর এরপর কি করা যায়, সমস্ত ইতিহাস পাঠ্য সব বই থেকে বাদ দেওয়ার পর আজই বাংলাদেশে শুরু হয়েছে যে তাদের কারেন্সি যে নোট, সেখান থেকে বঙ্গবন্ধুর ছবি উধাও হয়ে গেছে, বঙ্গবন্ধু আর নেই। এখন হিন্দুদের খুশি করার জন্য অবশ্য কিছু হিন্দু স্মারক, বৌদ্ধ বিহার, এগুলো রাখা হয়েছে, একটা ইনক্লুসিভনেস দেখানোর চেষ্টা রয়েছে। সেটা নিঃসন্দেহে যদি সাকসেসফুলি বা অন্তর থেকে এটা যদি করে থাকে সংস্কারের প্রারম্ভিক কাজ হিসাবে, এটাও গ্রাহ্য। কিন্তু একেবারে বঙ্গবন্ধুকে সর্বস্তর থেকে সরিয়ে দেওয়া, এটা নিঃসন্দেহে এই মুহূর্তে একটা এখন অনেকটাই গা সওয়া হয়ে গেছে বাংলাদেশের অনেকের কাছে। এবং আওয়ামী লীগ এই প্রশ্নে তারা তাদের বক্তব্য রাখছেন। হয়তো কিছুর মধ্যে আবার একটা অডিও ক্লিপ আমরা পাবো শেখ হাসিনার, এটা নিশ্চিত করেই বলা যায়। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। 16ই জুনের মধ্যে তাকে
আদালতে হাজির করাতে হবে। এখন এইটাকে নিয়ে হচ্ছে তাদের খুব প্রিয় ইচ্ছা যে শেখ হাসিনার বিচার করে যদি সম্ভব হয় সমস্ত প্রমাণ করে তাকে ফাঁসিতে লটকে দিতে পারলেই ল্যাটা চুকে যায়, হিসেবও না হয়, জামাত শিবির ভি খুশ, হাম লোক ভি খুশ। এরকম একটা পরিস্থিতি এখন বিরাজ করছে বাংলাদেশে। আর এই পরিস্থিতির মধ্যে থেকে পুশিন আজকে আপনাদেরকে জানিয়ে রাখি, এর মধ্যে সবচেয়ে বেশি 2000-এর উপর বিভিন্নভাবে অনুপ্রবেশকারী তাদেরকে পুশ ইন করার প্রক্রিয়া শুরু হয়েছে। 2000 জনকে আজকে মেঘালয় থেকে, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে পুশ ইন করানো হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই যে অনুপ্রবেশকারী তাদেরকে এই সংগ্রহ হচ্ছে। এই সমস্ত বিষয়কে চর্চায় আজকে নিয়ে আসব। একদম স্টুডিওতে তিনজন আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসের অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডক্টর আশিস দাস, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখার্জি, অত্যন্ত সিনিয়র একজন কংগ্রেস লিডার এবং বাংলাদেশ নিয়ে তার বক্তব্য আগেও আপনারা শুনেছেন, এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে রয়েছেন প্রীতম দত্ত। প্রীতম দত্তকে আমি স্বাগত জানাচ্ছি। প্রীতমের কাছ থেকে বাংলাদেশের থেকেও বেশি আমি অমিত শাহর ব্যাপারে প্রশ্ন যেহেতু করব, তার আগে আমি বাংলাদেশের ক্ষেত্রে আশিসবাবু, রাজনৈতিকভাবে আপনি বিশ্লেষণ দেন, ইতিহাস, আপনি বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই বিষয়ে আপনি দুটো আপনার গ্রন্থ আছে, ডিটেইল কাজ, কিন্তু আস্তে আস্তে কিন্তু যে ফিকে করে দেওয়ার যে প্রক্রিয়ায় রয়েছে, আজ কারেন্সি হচ্ছে সেই কারেন্সিতে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া হয়েছে এবং একই দিনে শেখ হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত নিশান চিহ্ন মিটিয়ে দিতে পারলে তাহলে বাংলাদেশ উন্নয়নের পথে, একটা ইনক্লুসিভনেসের পথে তারা এগোতে পারবে। এটা কে বলছেন? এটা বলছেন হচ্ছে বিভিন্ন যারা ইউনূস সাহেব এবং হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যাকে আপনি বাচ্চা রাজাকার বলেছেন বাই দা ওয়ে, অনেকে আজকাল কিন্তু আপনার সেই কয়েনেজটা ধার করে অনেকে বলছেন ন্যাশনাল চিলড্রেন পার্টি, এনসিপির নাম দিয়েছে অনেকে, ন্যাশনাল সিটিজেনের বদলে ন্যাশনাল চিলড্রেন পার্টিও অনেকে আজকাল ব্যঙ্গ করে বলছে। তো আশিসবাবু, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আপনি আওয়ামী লীগের রাজনীতিকে দেখেছেন বা মুক্তিযুদ্ধের ইতিহাসে, নিশ্চয়ই আপনার কাছে কি খুব ক্ষোভ তৈরি হচ্ছে? না, আমার ক্ষোভ তৈরি হচ্ছে না। আমার যেটা তৈরি হচ্ছে, যারা এই সময়কালে বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাইছে তাদের দেখে আমার হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে এই কারণে, কোন দেশে দাঁড়িয়ে এই প্রক্রিয়াগুলো চালাচ্ছে? সেই দেশটার নাম বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্ম কত সালে? 1971-এ। সেই বাংলাদেশের জন্ম কে দিয়েছিলেন? এককভাবে মুজিবুর রহমান অবশ্যই দেননি, কিন্তু সেই সময় 71-এ মুক্তিযুদ্ধের পক্ষের যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের, তারা এই দেশটার জন্ম দিয়েছিলেন। মুজিবুর রহমান তাতে নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্য নেতৃত্ব দেওয়ার সময়, যুদ্ধকালীন সময়ে, আন্দোলনের সময়ে, দেশ গড়ার সময়ে তিনি জেলবন্দি ছিলেন। পৃথিবীতে এরকম প্রচুর নজির আছে যে যিনি নেতৃত্ব দেন তিনি জেলবন্দি থাকেন, কিন্তু তার অনুগামীরা যারা মুক্তি চান, কোন দেশের হাত থেকে মুক্তি চান? পাকিস্তানের মতন একটা দেশের হাত থেকে মুক্তি চান। কোন পাকিস্তান? যে পাকিস্তান 47-এ স্বাধীন হওয়ার পরেও একটা ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল, সেই পাকিস্তানের হাত থেকে মুক্তি চান। তাহলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে এই তদারকি সরকার বা ওই উপদেষ্টা মণ্ডলী, তারা যেটা করতে চাইছে, 71-কে মুছতে চাইছে। 71-কে মুছে দিতে চাইলে তো আজকে বাংলাদেশে দাঁড়িয়ে এই জিনিসগুলো করার ওদের অধিকারই থাকে না, নৈতিক অধিকারই থাকে না। তাহলে কিভাবে মুছবে? আর দুই, আপনি যে কথাটা বললেন যে হাসিনার বিচার শুরু হয়েছে, আপনি এটা জানবেন যে এই যে বিচার প্রক্রিয়ায় উকিল থাকে, একটা সরকার পক্ষের উকিল থাকবে, আর যার বিচার চলছে সেই পক্ষেরও উকিল থাকবে। কিন্তু এখানে কি আপনি জানেন যে একই উকিল দুপক্ষের হয়ে সওয়াল করছে? তাহলে একই উকিল যদি দুপক্ষের হয়ে সওয়াল করে, রাষ্ট্রপক্ষের, বাংলাদেশের রাষ্ট্রপক্ষের যিনি উকিল, সরকার পক্ষ এবং আসামি পক্ষের উকিল একজন, তাহলে কনফ্লিক্ট
অব ইন্টারেস্ট, আসবে না? আপনি কার হয়ে সাফাইটা, মানে কাকে বাঁচানোর চেষ্টা করবেন আর কাকে জয়ী করার চেষ্টা করবেন, কাকে হারানোর চেষ্টা করবেন? তাহলে এই যে বিচার প্রক্রিয়া, এটা কি বিচার প্রক্রিয়া? এইভাবে কি কোনো গণতান্ত্রিক দেশের বিচার প্রক্রিয়া হয়? মানে ভারতের মাটিতে দাঁড়িয়ে একজন আসামির পক্ষে সরকার পক্ষের উকিলও আসামির, আবার সরকার পক্ষের উকিলও সরকার পক্ষের। কোনো দেশে এরকম হয়? বাংলাদেশে হচ্ছে। তাহলে বাংলাদেশে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে আপনি হাসি পাবেন না আপনার ওই কষ্ট পাবেন? আপনার তো হাসিই পাবে। এ তো গণতন্ত্রই নেই। বাংলাদেশ বলে যে একটা দেশ ছিল, আমি বারবার বলছি, এটা একটা দেশ নয়, এটা এখন একটা জাস্ট ভূখণ্ড, টেরিটোরিয়াল একটা এক্সপ্লেনেশন ছাড়া আর কিচ্ছু নয়। ওখানে কিছু মানুষ বাস করে, থাকে, একটা ভৌগোলিক কাঠামোর মধ্যে থাকে, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক এইটা বলার জায়গায় এই মুহূর্তে নেই, কারণ বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বা যারা এই 19-এর পক্ষের রাজাকারের লোকেরা প্রশ্ন করতে পারে, হাসিনার সময় কি গণতন্ত্র ছিল? হাসিনার সময় গণতন্ত্র ছিল। গণতন্ত্র যদি না থাকে, তাহলে এই যে জুলাই অভ্যুত্থানটা হলো কি করে? মানে সকল জুলাই অভ্যুত্থান যে ঘটাচ্ছে, তাহলে মানুষ এই যে ঘটাচ্ছে, তার মানে গণতান্ত্রিক পরিসর ছিল, তবেই তো আন্দোলন করতে পেরেছিল। সেই আন্দোলন সফল হয়েছে, পরিকল্পনা চক্রান্তের মধ্য দিয়ে সফল হয়েছে। এরকম চক্রান্ত পৃথিবীতে প্রচুর দেশে হয়েছে, আবার হবে, আগামী দিনেও হতে পারে। কিন্তু দিনের শেষে চিহ্নিত হবে যে আপনি গণতান্ত্রিক প্রগতিশীল ফোর্স ছিলেন কি ছিলেন না। এই জুলাই মাস থেকে শুরু করে, মানে 5ই অগাস্ট থেকে শুরু করে, এই যে হাসিনার আজকে বিচার হচ্ছে গণহত্যার জন্য, 5ই অগাস্টের পরে যত খুন হয়েছে বাংলাদেশে, তার বিচার কে করবে? সেটা গণহত্যা নয়? মানে এক এক করে আওয়ামী লীগের লোকেদেরকে যেভাবে খুন করা হয়েছে, এবং তার সংখ্যা ওই হাসিনার ওই আন্দোলনের সময়ের যে সংখ্যা, তার থেকে অনেক বেশি। তাহলে এগুলো গণহত্যা নয়? আপনাকে তো এই প্রশ্নগুলো করতে হবে। এই প্রশ্নগুলো করলেই আপনি আজকে বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কোন পথে এগোচ্ছে। উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন কোনোদিন হবে না। গত 5 বছরে বাংলাদেশের জিডিপি এখন সব থেকে সর্বনিম্নে এসে ঠেকেছে। গত 5 বছরে কার আমলে? একজন অর্থনীতিবিদের আমলে। এটা মাথায় রাখবেন। তিনি যদি অত বড় অর্থনীতিবিদ হতেন, তাহলে আজকে বাংলাদেশের জিডিপি বিগত 5 বছরের সব থেকে তলানিতে এসে ঠেকতো না। আমি আগেও বলেছি, এখনো বলছি, তিনি আখের গোছাতে এসছেন, আখের গোছাবেন, আর যেদিন পরিস্থিতি বেগরবাই দেখবেন, তিনি বাংলাদেশ থেকে শটান ফ্রান্সে পালিয়ে যাবেন। এই হচ্ছে 19-এর আগামী দিনের ভবিষ্যৎ, এবং এটাই অপেক্ষা করছে। আমি আসছি পার্থবাবু, আপনার কাছ থেকে একটা জিনিস, এই যে সত্যি যার বিচার হবে, যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী, তারপর হচ্ছে যাদের বিরুদ্ধে আগে আর কি অভিযোগগুলো ছিল, মানে ধরুন সেই যিনি ডিফেন্স লয়ার হিসেবে ছিলেন ওই এটিএম আজহারের, তিনি হচ্ছেন সরকার পক্ষের আইনজীবী। পুরো জিনিসটা এরকমভাবে হচ্ছে। তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা এগুলো হচ্ছে, ভোটের প্রশ্ন, আন্তর্জাতিক মহল যেটা আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা এই বিষয় নিয়ে কিছু বলছে না। ভারত কিন্তু ডিসেম্বরের মধ্যে একটা দ্রুত ভোট চায়, এই নিয়ে একটা কিন্তু কংক্রিট স্টেটমেন্ট দিয়েছে। এইটার আধারে আপনি কি বলবেন? হ্যাঁ, দেখুন, যে প্রশ্নটা যেটা উঠলো, যে দুপক্ষেরই একই লয়ার, মানে সত্যি কথা বলতে গেলে কি, একটা গল্পের কথা মনে পড়ে গেল, যে একটা মানে রেস্টুরেন্টে, বারে 2 বন্ধু মদ্যপান করতেন প্রত্যেক দিন। তো হঠাৎ ওয়েটার দেখলো যে একদিন এক বন্ধু একাই এসেছেন, তার উল্টো দিকের বন্ধু আসেননি, কিন্তু সেই বন্ধু 2টি গ্লাসই অর্ডার করছেন, একটা তার হাতে থাকছে আর একটা উল্টো দিকে থাকছে। তিনি একবার নিজের গ্লাসটা খাচ্ছেন, একবার উঠে গিয়ে ওই চেয়ারে বসে সেই গ্লাসটা থেকে খাচ্ছেন। তো কিছুক্ষণ বাদে ওই ওয়েটার এসে জিজ্ঞেস করলো, আচ্ছা এর ব্যাপারটা কি, আপনি আপনার সেই বন্ধু আসেননি কেন, বা আপনি দুবার, একবার এখানে খেয়ে আবার উঠে গিয়ে খাচ্ছেন? বলে, না, আমার ওই বন্ধু যিনি আসতেন তিনি মারা গেছেন। তো মারা গেছেন, তো আপনি এরকম করছেন কেন? বলে, না, আমি ওরটা খাচ্ছি। অর্থাৎ এই যে এটাও খাচ্ছি ওটাও খাচ্ছি, মানে একই মানুষ। এবার চিন্তা করুন, মানে এটা যে কি করে সম্ভব। মানে এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল মানে এমন নয় যে এটা হেগে এর আছে, সদর দপ্তর আছে, বা রাষ্ট্রসংঘের দ্বারা এটা পরিচালিত, তা কিন্তু নয়। মানে এর নামটাও নিজেরাই দিয়ে দিয়েছে। 2009 সালে এটা অবশ্য স্থাপিত হয়েছিল, যেহেতু মুক্তিযুদ্ধ একটা আন্তর্জাতিক একটা ঘটনার মানে উপর একটা ছাপ ফেলেছিল।
রাজাকার তাদের বাহিনী, তো অনেক আইন- সেম জিনিসটাকে এরা কিন্তু ইয়েটা করেছে, এবং আন্তর্জাতিক actually দৃষ্টি আপনি ঘটনাটা আকর্ষণ করতে তুললেন তাই চাইছে। বলছি, ঘটনাটা হচ্ছে যে শেখ হাসিনার সময় বরঞ্চ ওনারা দেরি করেছেন, ওনারা ফেল করেছেন এই কাজটা করতে। এই যে ঘাতক নির্মূল বাহিনীর যে কার্যকলাপ যেগুলো আমরা দেখেছিলাম 1971-এ রাজাকারের নাম নিয়ে, সেইগুলোকে ব্যবস্থা নিতে সম্ভবত এনারা দেরি করেছেন, অনেক দেরি করেছেন। এবং আজকে একটা জিনিস চিন্তা করুন যে এই খবরে উঠে আসছে যে জামাতুল দাওয়ার হাফিজ সাইদ তিনি নাকি এই সমস্ত এই যে আপরাইজিং বলতে ওরা যেটা বলছেন যে আপরাইজিং জনগণের এর উত্থান বিদ্রোহ, এটার পেছনে নাকি একটা বড় ভূমিকা পালন করেছেন। কেননা পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতাতেই করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে 1971-এর একটা প্রতিশোধ নিতে হবে। এখন প্রতিশোধটা তাদের আর একটা আঙ্গিক করছে যে ভারতবর্ষের বিরুদ্ধে নেওয়া। ভারতবর্ষের বিরুদ্ধে এখনো পর্যন্ত তারা নিয়ে উঠতে পারেননি। বাংলাদেশ তাদের কাছে একটা মানে সফট টার্গেট হিসেবে রয়েছে। এবার দেখুন প্রধানত 3 জনের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এবং বলা হচ্ছে যে 1400 মানুষকে নাকি তারা হত্যা করেছেন। কিন্তু কথাটা হচ্ছে যে তারা তো আর মানে কেউ তো তাদের দেখানি যে তারা হত্যা করেছেন। একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের পেছনে কারণও বলতে গেলে হয়তো প্রথম কদিন ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে বারবার তারা বলেছেন, সরকার বারবার বলেছেন যে না এই যে মানে পার্সেন্টেজ মানে যেটা বলা হচ্ছে সেটা থাকবে না, সেটা অনেক কমে যাবে। স্বাধীনতা সংগ্রামীদের যারা আত্মীয় স্বজন তাদের এই এত পার্সেন্টেজে চাকরির ক্ষেত্রে এটা থাকবে না, অনেক কমে যাবে, এবং তারা কমলো। কিন্তু ঘটনা হচ্ছে যখন কমলো ঠিক তারপরে এই যে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা এটা একটা অন্য রূপ নিল। এটা তখন আর আন্দোলন রইল না, শুধু সরকারকে সরাবার আন্দোলন। এবং বিভিন্ন এমন শক্তি সেখানে এসে একত্রিত হলো, যেটা বোঝাই গেল যে ছাত্ররা সামনে মিছিল করছে, কিন্তু তাদের আশেপাশে পেছনে যারা আসল শক্তিধর তারা হচ্ছে কিন্তু সেই একবারে কুখ্যাত মানে সেই রাজাকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক শক্তি। এবং এর মধ্যে আরেকটা ব্যাপার রয়েছে, দেখুন গতকালই আমরা দেখলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট বাংলাদেশে, আমি মহামান্য কথাটা ইউজ করছি যেহেতু হাজারক সুপ্রিম কোর্ট আইনের ছাত্র হিসেবে মুখ দিয়ে বেরিয়ে যায়, যাই হোক, তারা একটা অর্ডারে তারা বলছেন যে জামাতের বিরুদ্ধে যে ব্যানটা ছিল সেই ব্যানটা তুলে নেওয়া হলো গতকালই। এবং ইলেকশন কমিশনকে বলা হয়েছে যে একে রাজনৈতিক দল হিসেবে মর্যাদা দিয়ে একে রেজিস্ট্রেশন দিতে হবে। শুধুমাত্র একটা তারা ছাড় দিয়েছে ইলেকশন কমিশনের জন্য, যে জামাতের যে পুরনো যে নির্বাচনী যে চিহ্ন দাঁড়িপাল্লা বলেছে সেটা তারা মনে করলে বদলাতে পারে। কিন্তু জামাতের যে ব্যানটা ছিল, অর্থাৎ জামাত কেন ব্যান হয়েছিল তারও তো ইতিহাস আছে। দেখুন বাংলাদেশ 1971 সালে সৃষ্টি হয়েছিল শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে, শুধুমাত্র বাঙালির যে জাতীয়তাবাদ, শুধুমাত্র বাংলা ভাষার এগুলো তো আছেই। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা সেদিন উত্তর মিলেছিল যে 1947-এর 15ই আগস্ট যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল, যারা যারা দ্বিজাতি তত্ত্বের 1924 থেকে 1947 অবধি আমরা দেখেছিলাম দ্বিজাতি তত্ত্ব নিয়ে যারা যারা মানে বলে এসছিলেন, তাদের কাছে একটা মুখের মতো জবাব ছিল যে 1971-এর সেই বাংলাদেশের তৈরি হওয়াটা যে দ্বিজাতি তত্ত্বের আর একটা পরাজয়, সেটা হয়তো অনেকে মানতে পারেননি। যাই হোক, এই যে আজকে যে ঘটনাটা ঘটছে, যেটা আমরা বারবার বলছি যে আজকে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ নয়, আজকের বাংলাদেশ ইজ স্টেডিলি গোয়িং ব্যাকওয়ার্ড টু বি অ্যাজিউমড অ্যাজ pre-East Pakistan or East Pakistan of pre-1971। 1971-এর পূর্ব পাকিস্তান হওয়ার দিকে কিন্তু বর্তমানের এই দেশটা, এটার বাংলাদেশ নেই, এরা এগিয়ে চলেছে। মানে উন্নয়নের বা উন্নয়নের না, তাদের চিন্তায় ভাবনায় খুব একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি প্রীতম দত্তের কাছে আসব। প্রীতম দত্তের কাছে আসার আগে আমি একটা মানে গতকাল যেটা হয়েছে, এবারে অবশ্যই এই ইস্যুটা ভারতীয় জনতা পার্টির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এটা একটা ইস্যু, হয়তো প্রধানতম একটা ইস্যুও হয়ে উঠতে পারে 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচনে, যা সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর এটা মানে একেবারেই সেই দিকে নির্ভর করে।
ইতিমধ্যে বাংলাদেশ খুব ক্ষীণ কণ্ঠে এই পুশিন নিয়ে তারা বলেছে ভারত কেন প্রপার চ্যানেলে পাঠাচ্ছে না, তারা অ্যাকসেপ্ট করতে নিমরাজি। ফলে এরকম একটা পরিস্থিতি হয়েছে। আজ 2000-এরও বেশি। গতকাল যেটা বলেছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই কথাটি আপনাদের কাছে একবার তুলে ধরতে চাই। অনেকেই শুনেছেন, তাও আরও একবার আপনাদের কাছে তুলে ধরতে চাই ঠিক কি বলেছেন। कि बंगाल का चुनाव सिर्फ बंगाल का भविष्य नहीं तय करता है, बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव है। क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया है। इनके आशीर्वाद से घुसपैठ हो रही है। मुझे बताओ मित्रों, घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? जोर से बोलो, रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? क्या दीदी रोक सकती है? जोर से बोलो, रोक सकती है? ये भाईपो रोक सकते हैं क्या? घुसपैठ केवल और केवल कमल फूल की सरकार रोक सकती है। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर नहीं। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। বারবারই যখন এই প্রশ্নটা আসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, এটা দীর্ঘদিনের একটা ইস্যু, এবং হচ্ছে মনে আছে তপন শিকদার যখন সভাপতি ছিলেন তখন থেকে এই ইস্যু একেবারে বলা যায় 80-র দশকের পর থেকেই ভারতীয় জনতা পার্টি এটা একটা স্ট্যান্ডিং ইস্যু, আজও এটা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাদ বাকি 4000 কিলোমিটারের মধ্যে একটা বড় অংশই রয়েছে ফেন্সিং, কিছুটা নন ফেন্সিং, এবং যেটা হয়েছে যে মানে জমিটা দিয়ে দিলেই সেটা, ওটা তো শোনা যাচ্ছে 800 কিলোমিটারের মতো নন ফেন্সিং আছে। কিন্তু যারা ধরা পড়ছে মানে আসামে বা যে জায়গাগুলোতে, সেখানে তো ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে রয়েছে, বা মেঘালয়, সেখান দিয়েও তো অনুপ্রবেশ হয়েছে, যেখান দিয়েও পুশিন করা হচ্ছে, বিশেষ করে মেঘালয় এবং ত্রিপুরা, আসাম এবং বেঙ্গল, এই যে জায়গাটা। কিন্তু পার্টিকুলারলি বেঙ্গলের উপর এইটা দেওয়ার কি অন্য কোনো, এটার উদ্দেশ্য কি রাজনৈতিক, না এটা বাংলাদেশের উদ্দেশ্য একটা বার্তা দেওয়া? প্রথম কথা হচ্ছে এই পুশব্যাক চলছে, পুশিন না। তো এই পুশব্যাক অপারেশন পুশব্যাক চলছে। তারপর পাকিস্তানি থট প্রসেসের কিছু লোক সেটা আবার গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিল, কেন পুশব্যাক হবে। সুপ্রিম কোর্ট সেটা এক থাপ্পড় দিয়ে আর পাঠিয়ে দিয়েছে। তো পুশব্যাকটা ইজ লিগাল। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে দেখুন, আপনি বলছেন যে আসামে হচ্ছে, আপনার অন্যান্য জায়গায় হচ্ছে, কেন হবে না? আজকে ভারতবর্ষ 4th লার্জেস্ট ইকোনমি, আর বাংলাদেশ ওই যে একটু আগে প্রফেসর সাহেব বললেন যে কোথায় চলে গেছে, মানে খাবার পর্যন্ত জোগাড় নেই, সে দৌড়ে দৌড়ে আসছে অশিক্ষিতরা ভারতবর্ষে ঢোকার জন্য। এবার কোথায় দিয়ে ঢোকার চেষ্টা করছে, যেখানে যেখানে আজকে আসামেও কিন্তু অনেক জায়গায় আপনার কাটাকাতারের বেড়া দেওয়া যায়নি। যখন ভারতীয় জনতা পার্টির সরকার এলো সেখানে প্রায় 99.99% কাটাতারের বেড়া সম্পূর্ণ হয়েছে। এখন আপনি জিজ্ঞেস করবেন যে তবুও কেন ঢুকছে। দেখুন, আজকে অনেক টেরিয়ান আছে, কারণ আমরা তো ওয়াল তুলে দিতে পারিনি। ওয়াল তুলে দিয়েও আমেরিকায় আপনার পাশে মেক্সিকোতে ঢুকে যায়। তো সুতরাং করা হচ্ছে। তো আমরা যেটা বলছি বারবার যে 800 কিলোমিটারের মতো পুরো যে আপনার পশ্চিমবঙ্গের যে বর্ডারটা আছে, যেটাতে এখনও আমরা ফেন্সিং দিতে পারিনি, যেখানে অনেক জায়গায় নদী নালা পাহাড় পর্বত আছে, কিন্তু যেই জায়গাটা 450 কিলোমিটার মতো, যেটা একদম ঠিকঠাক সমতল ভূমি, যেখান থেকে বেশিরভাগ লোক চলে আসে, সেটা জাস্ট একটা সামান্য হোগলা পাতার কিছু জায়গা দিয়ে, কিছু আল দিয়ে ডিমার্কেশন করা আছে। বারবার বলেছি, ভারত সরকারের এই আপনার বারবার চাইছে জমিটা, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সরকার দিচ্ছে না কেন? এই কথাটা তো একটা সময় মমতা ব্যানার্জি মনে আছে
উনি গিয়ে সেই কাগজ টাগজ মুড়িয়ে স্পিকারের মুখে ছুঁড়ে বলেছিলেন আমি এক্ষুনি আমি আপনার রেজিগনেশন দেবো, তার কারণ হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেসের হাত ধরে আজকে এখানে এত লোক বারবার ঢুকছে, তারা ভোটার লিস্ট করছে এবং তারা ওখানে ভোট লুট করছে। তো সেম কথাটা উনি যখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন কেন চেঞ্জ হয়ে গেল? তার কারণ হচ্ছে সুজিত দা, খুব পার্টিনি একটা বিষয়, তুমি দেখবে জবে থেকে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বললেন না যে খারিজি মাদ্রাসায় জঙ্গি পায়দা হয়, সেদিন থেকে না ওই যে অনুপ্রবেশকারীর অশিক্ষিত মাদ্রাসা ছাপ মুসলমানদের ভোটটা আস্তে করে সরে গেল। বুদ্ধবাবু তো আপনার অফিসিয়ালি ক্ষমাও চাইলেন, গণশক্তি ব্যাপারে বেরোলো, কিন্তু তাও কোনো লাভ হলো না, যা ডেন্ট হওয়ার হয়ে গেল। আর তখনই মমতা ব্যানার্জি বুঝে গেল আমার কাছে চলে এলো জামাতি ভোট, এবং শুরু হলো সে ভোট নিয়ে রাজনীতি করা। এবং উনি তার প্রুফ করলেন ভোটে জিতে আসার পরেই 2014 সালের রাজ্যসভার ইলেকশনে আমার মনে আছে, সিমির ফাউন্ডার মেম্বার ইমরান হাসানকে উনি কোথায় পাঠালেন? রাজ্যসভার আইনসভায় পাঠালেন। তো এইটা হচ্ছে ব্যান অ্যাডমিনিস্ট্রেশনকে পাঠালেন। তো আজকে উনি তার প্রতিদান দিলেন। এইটা হচ্ছে প্রুফ যে উনি ওই ভোটটাকে ট্রান্সফার করে নিলেন নিজের দিকে, তারপর থেকে উনি সেই ভোটটাকে এনজয় করে যাচ্ছেন। সেই 7,500 মাদ্রাসা আজকে 10,000 মাদ্রাসা চলে গেছে। সেদিনকে আমি শুনছিলাম উনি মুখ্যমন্ত্রী বলছিলেন উনি নাকি উত্তরবঙ্গের জন্য অনেক কাজ করেছেন। ডেভেলপমেন্টের জন্য উত্তরবঙ্গের জন্য মাত্র 800 কোটি, আর 5,500 কোটি হচ্ছে মাদ্রাসা ডেভেলপমেন্ট করার জন্য। আজকের দিনে মাদ্রাসাতে পড়াশোনা করে কারো কোনো লাভ হচ্ছে না, কিন্তু তবুও কেন করছে? শুধু একমাত্র ভোট ব্যাংকের জন্য। সেটা ভারতবর্ষের এই অঙ্গরাজ্যের পশ্চিমবঙ্গের মানুষদের বুঝতে হবে, বিশেষ করে সনাতনী হিন্দুদের বুঝতে হবে, ভারতীয়দের বুঝতে হবে, নালে সামনে বিশাল বড় মুশকিলে আমরা পড়তে চলেছি। কারণ হচ্ছে তারা জনসংখ্যা জেহাদ চালাচ্ছে, এটা মাথায় রাখতো। ডেমোক্রেসিতে ওই জনসংখ্যাটাই কিন্তু ভোটটা দেয়, এটা মাথায় রাখতো। এই যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যে জনসংখ্যা নিয়ে একটা জিহাদ তৈরি করছে, অর্থাৎ 2026-এ পশ্চিমবঙ্গে জনসংখ্যা, জিহাদ এবং হচ্ছে খারিজি মাদ্রাসা, এই ইস্যুগুলো একটা প্রধান ইস্যু, তাই তো? না, সেটা তোমার প্রধান ইস্যু। দেখো মানুষের ইস্যুটা কীভাবে হয়, ইস্যু তো আজকে আমরা রাজনৈতিক দল, এখানে যে কজন আমি পার্থদা সবাই রাজনৈতিক দল, আমরা তো মানুষের ইস্যুটাই বলবো। তো মানুষের ইস্যু তো যেমন আপনার খাবার থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে সবটাই আছে, সেটা সবটাই রেকর্ড গতিতে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বলিষ্ঠ প্রধানমন্ত্রী করেছেন। 8.5 লাখ কোটি টাকা, 8.5 লাখ কোটি টাকা লাস্ট আপনার 11 বছরে নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন। 8.5 লাখ কোটি টাকা যদি বলো আমি এক এক করে বলতে পারি। কিন্তু এটা পার্টিনিং বিষয়, আমি তোমাকে বলছি, তোমার এই সবচেয়ে বড় জেনোসাইড বলো না, বলে যে প্যালেস্টাইন, আজকাল কলকাতাতেও আমরা প্যালেস্টাইনের পতাকা দেখি। আমি তোমাকে একটা তথ্য দেখাতে পারি। 1950 সালে মুসলমানদের সংখ্যা ইন ইসরায়েল 10% ছিল, আজকে 2024-এ অবধি 21% হয়ে গেছে। সেম জিনিসটা বাংলাদেশে হিন্দুর সংখ্যা 1950 সালে 22% ছিল, সেটা আজকে হয়ে গেছে 7%। তার মানে এটা কি? এরা কোথায় গেল? এরা গেল হচ্ছে ওখানে হিন্দু নিধনযোগ্য যেভাবে মালদা আর মোথাবাড়িতে হচ্ছে, সেম জিনিসটা হচ্ছে। দেখুন আমরা বারবার, আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিদের বলি যে এই কথাটা আমাদের বুঝতে হবে, মানতে হবে যে কোথায় গন্ডগোল, সেটা মেনে আমরা তো নীতি আদর্শ নিয়ে কথা বলবো। কিন্তু যদি আমরা দেশটাই না থাকে তা রাজনীতিটা করবো কোথায়? হিন্দু ভূখণ্ডকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা বাঙালি হিন্দুদের নিতে হবে। পার্থবাবু কিছু বলতে চাইছেন, আমি একটু আশিস বাবুরও এই বিষয়ে একটু মানে জানতে চাইবো। এই যে বলছে জনসংখ্যা জিহাদ, এটা একটা মানে পপুলেশন জিহাদ, তাই তো? এই ব্যাপারটা মানে বলছে অনেক বললো, আপনি এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? না, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা আর বাংলাদেশের যে বর্ডার, সেটা কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয়? তা তো দেয় না। এই প্রশ্ন তো বারবারই উঠছে, ওরা বলছে জমি দিচ্ছে না। বললে জমি দিচ্ছে না মানে কি? মানে ওরা ঢুকে 50 কিলোমিটার যাবে, তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ধরবে, সেই জন্য 50 কিলোমিটার জমি চাই। তো অদ্ভুত কথা, তাদের তো আটকাতে হবে বর্ডারে, তারা যদি ঢুকেই পড়ে 50 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ার পর তাদের কি হবে? আর জমি না দিলে বর্ডার সিকিউরিটি ফোর্স আটকাতে পারবে না? আগে আটকায়নি, পহেলগাঁও তো তাহলে কি করে ঢুকলো? তো এইসব প্রশ্নটা সবচেয়ে বড় অনুপ্রবেশ যদি বলেন ভারতবর্ষের ইতিহাসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রবেশ যেটা ঘটে গেছে সেটা 1999-এ কারগিলে। 6 মাস ধরে হাজার হাজার মানুষ ঢুকে বসছিল, এতবার বলার পরেও কিন্তু সরকার চুপ হয়েছিল। সে তো রেকর্ড অনুপ্রবেশ। তো যাই হোক, এই যে বারবার বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ
এই জিনিসটা করছে, তাহলে আসামে আপনি যেটা বললেন মেঘালয় কি করে হলো? ও বলল 99.99% নাকি ফেন্সড হয়ে গেছে, 0.5% কয়েকটা আল, কয়েকটা মানে ছাল, কয়েকটা গাছ এই দিয়ে নাকি মানুষ চলে আসছে। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার তো কাজের ক্ষেত্রটা অনেক ছোট হয়ে যাচ্ছে, মানে আটকাবার পরিসরটা, তাহলে সেখানেও পাচ্ছে না। ফলে এই প্রশ্নগুলো তো উঠবে। আর এই লোকগুলো ঢুকে শুধু তো পশ্চিমবাংলা থাকছে না, তারা বিভিন্ন রাজ্যে চলে গেছে, যার মধ্যে অনেকগুলোই বিজেপি শাসিত, যেখানে বিজেপির 15-20 বছর ধরে সরকার আছে, সেই সব রাজ্যে তারা চলে যাচ্ছে, গিয়ে তারা একই জিনিস সব কাগজ তারা তৈরি করে ফেলছে। না ওখান থেকেও তৈরি তো করতে এই- সব কাগজ এখানেই আসছে। এর জবাব কে দেবে? মধ্যপ্রদেশে রয়েছে, দিল্লিতে রয়েছে, গোয়া ইভেন সেখানে Even গুজরাটেও অজিতদা, আজকে তুমি অপারেশন পুশব্যাগের কথা বললে, আমি তো বললাম অপারেশন পুশব্যাগ চালাচ্ছে ভারতবাসীদের জন্য, তার জন্য সেটাকে বাধা দেওয়ার জন্য কিছু লোক সুপ্রিম কোর্টে চলে গেছে যে অপারেশন পুশব্যাগ করা যাবে না। দিস ইজ দ্য পাকিস্তানি থট। এই থট প্রসেসের আবার কথা এটা- বলছি, এটা ভুল এই কথা। থট প্রসেসের কথা। এটা একটা গণতান্ত্রিক পরিসরে এই জিনিস ঘটে। আরে গণতন্ত্র পরিসরে অবশ্যই ওই ঘটে। ক্যালকাটা কিলিংস হয়, কিন্তু তার ওই মানে গণতন্ত্র তুমি তাকে পরিসর করে পাকিস্তানি করে করে দেবে। আজকে এটা মাওবাদীদের সাপোর্ট মেনে করা, নেওয়া যায় এই জিহাদিদের সাপোর্ট করা চলবে না। না, জিহাদিদের support করার ভারতবর্ষের কথা না। ভারতীয়রা আজকে জাগ্রত। না না, যেটা বলতে চাচ্ছি- জিহাদিদের তো আমরা না, না, ধরেছিলাম, আমরা- তোমরা তো আমরা- ছেড়ে দিলে হাফিজ আমরা- সাহেব। আমরা বলে দিই, তাহলে কি মুশকিল বলবো, কথা? বলবো, আমি আমরা আসি তো আবার। জিহাদিদের না, ধরেছিলাম, তাদের তো আশিস ছেড়ে বাবু দিল। বলতে চাইছেন, একটু আশিস বাবু তাদের তো কথাটা একটু কান্দাহারে বলুন। নিয়ে গিয়ে ছেড়ে দিল। আচ্ছা, আশিস বাবু। পার্থবাবু একটা সুজিতদা একটা কথা বলি, মানে প্রীতমবাবু অনেকগুলো কথা বললেন, কথাগুলো শুনছিলাম আমি মন দিয়ে। আসলে আমেরিকা শিকল পরিয়ে ভারতীয়দের তাড়াচ্ছে, আপনার কিছু করার নেই। তাহলে তাহলে আমেরিকা তো আপনার বড় ভাই, তাহলে তার মতন করে আপনাকে কিছু এটা করতে হবে। এটা কি ঠিক করলো? আমেরিকা আমাদের বড় ভাই। না না, সে তো আমরা এই না, 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 এটা আপনি একটা ভারতীয় হিসাবে যে একদম বলবেন না। শুনুন, শুনুন। কে আমাদের বড় আপনি ভাই না? চেঁচাবেন না। কে আমাদের বড় ভাই না এটা বলবেন না। আপনি ভারতীয় হিসাবে ব্যাক টু ডিফার। একদম, আপনি কেউ বড় ভাই না। আমি- ভারতবর্ষ আমি তো নিজে- প্রমাণ দিচ্ছি আমরা কেন বড় ভাই বললাম। না, কোনো বড় ভাই আপনার না রে ভাই। বড় ভাই কেন ভাই শুনবো না। আরে আপনি- বড় ভাই কেন আপনি বলছি? আরবান নকশাল না, আপনি এটা বড় ভাই rhetoric। বলতে পারেন। আমরা না, বলবো না। ও তো শুনবে কেউ না, আমাদের বড় ভাই না ভাই। কারণ আমার কেউ আমাদের বড় ভাই না। যুক্তি আনতে পারবে না তো। না, যুক্তি আজকে দিচ্ছি না, এই আমরা পহেলগাঁও- কোনো বড় ভাই না, না। না, এই যে এখন এই যুক্তি যে নির্ভর যুদ্ধ করে। বিরতি, এই যে ভারতের যুদ্ধ সাপেক্ষে বিরতি, প্রথম কথা হচ্ছে এই যে যুদ্ধ, এই যে এই যে- সকল শিক্ষিত লোকেরা জানেই না যে কোনো যুদ্ধ হচ্ছিল। অপারেশন সিন্দুর আমরা বলছি না, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না, প্রাইম মিনিস্টারও না, কত বিশ্বাস করতে হবে না বিজেপি প্রাইম মিনিস্টার, আপনার আর্মি বলছে এবার- আচ্ছা, যে আপনি আর্মির কথাই বলুন। অপারেশন ইজ অন পোস্ট নট যুদ্ধ। বারবার আপনারা আচ্ছা বলছেন। অপারেশন সিঁদুর, কিন্তু অপারেশন সিস্টেমের কথাটাও বারবার বলা হয়। একবার বলেনি। অপারেশন- আর্মি যদি একটা দেখাতে পারো, আমি মুখপাত্র হিসেবে কি ছেড়ে বলছে? দেবো। আর্মি এটা একটা আসলে বলেনি সিস্টেম। যুক্তি বারবার বলছে তর্ক এগুলো অপারেশন এরা ভাত ধরে না। সিন্দুর ইজ অন পোস্ট। Okay. অন্যের কথা বলতে দিতে হবে, শুনতে দিতে হবে। আগে ঠিক করে বলুন, না, তারপর ঠিক বলবো। করেই তো বলবো। ভারতবর্ষ অপমান করবে একটা আপনারা এটা ভারতবর্ষকে অপমান করেনি। ভারতবর্ষের কেউ বাবা আপনি নয়। অপারেশন ভারতবর্ষ বাবা সিঁদুরে- কেউ নয়। সবাই বলছে অপারেশন আমাদের ইতিহাসে সিঁদুরের বাবা কেউ বিরতি নয়। আর দুদিন আগে কি কার ভারতবর্ষকে কে আগে অভিষেক announce করেছে? করেছে? সেই আচ্ছা, দেশ, আমি তো সে আমাদের অনুযায়ী- বাবা। আচ্ছা, আপনি কি বলছেন বলছেন? একটু অনুপ্রবেশ আর এই বাংলাদেশের issue অপারেশন দেখাতে। সিঁদুরের বিরতি অ্যানাউন্সমেন্ট কে আগে করেছে? কে আগে করেছে? হ্যাঁ, কে করছে? ভারতবর্ষ করেছে, পাকিস্তান করেছে, না আমেরিকা বলেছে? কে আমেরিকা? আপনি জানেন না আগে জেনে নিন। আপনি আগে কিচ্ছু জেনে জানেন নিন। না, আগে ভাই। জেনে নিন। করেছে। ট্রাম্প আগে announce করেছে। আপনারা আপনাদের এবার লোকেদের সাথে ট্রাম্প কথা আগে বলতে হবে, announce লজ্জা করেছে। নেই। বলতে দিন। ট্রাম্প আগে হ্যাঁ, অ্যানাউন্স আগে- করেছে। ট্রাম্প অ্যানাউন্স করেছে আগে। আবার বলতে দিন। আবার কি বলবেন? আচ্ছা, প্রথম কথা আমি হচ্ছে- বলছি ট্রাম্প অ্যানাউন্স করেছে। আগে আপনার ট্রাম্প আচ্ছা, দুই। অ্যানাউন্স করে ট্রাম্প দুই। থেকে। আচ্ছা, তার আচ্ছা। ট্রাম্প বড় হলো এই যে না। ঘুষ নিজের- মেরে সব নিজের কথা আর্মি বলছে। বড় হলো না, ট্রাম্প বড় হলো এদের কাছে। হ্যাঁ, আমাদের আপনার ট্রাম্প কাছে, বড়, আপনার ওনার কাছে কাছে। বাবা, ওনার কাছে বাবা, আপনারা ওনার করতে- কষ্ট করে থাকতে আপনি হবে। আমাদের ইঁদুরের মতো ভারতবর্ষ। বেড়াল ছিলেন, ওইসব ইঁদুর হয়ে চলবে গেলেন। না। ওইসব আর চলবে না। বেড়াল ছিলেন, আরে, ইঁদুর হয়ে গেলেন। কে আর্মি ট্রাম্প বললো, বলে দিল, না, আপনি কে আপনি বললেন? ইঁদুর হয়ে গেলেন। হরিদাস পাল, উনি ট্রাম্প আরে থেকে এই বড় ভাষাতে শুনলেন। কথা বলতে হবে হরিদাস পাল আপনাদের। আপনি হরিদাস পাল। হ্যাঁ, তো সুতরাং আস্তে, আপনি আস্তে, আস্তে। আজকে আপনি যে পুরো একটা আজকে অশিক্ষিত মানুষ। যে অশিক্ষিত আপনি প্রমাণ দিচ্ছেন। অশিক্ষিত। অশিক্ষিত আপনি আপনার প্রমাণ কথা দিচ্ছেন। শুনেই বোঝা অশিক্ষিত যাচ্ছে। প্রমাণ Okay, দিচ্ছেন আপনি। আপনি okay, আবার okay. পাবলিক আপনি ডোমেনে আমাকে এসে বাবা কথা বলছেন। ধীরে, আপনি ধীরে। আমাকে বাবা পাবলিক বলছেন। ডোমেনে এসে আপনি কথা আমাকে বলছেন। বাবা আচ্ছা, ঠিক বলছেন। আছে, আমি একটা আপনি কথা আমাকে বলবো। বাবা বলছেন। একটা ইঁদুর হয়ে গেল। আগে announce করে আমি দিলেন, এই ব্যাপারে এসব তৈরি হয়ে গেল। এসব লোক আমেরিকা বাবা বলছেন। অনুপ্রবেশ। আমি এরা এবার হচ্ছে আরবান নকশা। আরবান চিনে নিন, নকশাল। একদম চিনে নিন। আপনার গলা আরবান বেশি নকশা। হতে পারে, কিন্তু আপনার কিছু আরবান জানেন নকশা। না। এইগুলো কেন চলে ফালতু আসছেন? terminology।
না, না, উনি- কথা বলতে জানে না। আস্তে। কারা এরা? কাদেরকে ডাকেন এইসব চ্যানেলে? কথা বলতে জানে না। আচ্ছা, অনুপ্রবেশ আমাদের ইস্যুটা অনুপ্রবেশ কে ঠেকাবে সীমান্ত? কে ঠেকাবে? আপনি? আপনি ওইসব কথা আমি আপনি ঠেকাবো অনুপ্রবেশ? বিএসএফ কি করতে আছে? আরবান নকশালদের ডাকেন কেন? এই যে জঙ্গিরা ডাকেন কেন? আরবান নকশালদের ডাকেন কেন? কি বলতে কি চাইছেন? হচ্ছে এগুলো? কি হচ্ছে মানে? ও আমি দেখে বাবা বলবো আমাকে সহ্য করতে হবে। আমেরিকার কথা আপনি সব থামিয়েছেন। বলুন। আমি ক্ষমতা বাবা আছে। বললে সহ্য করতে হবে। আমেরিকার বাইরে যাওয়া বাবা বলে সহ্য পায়ে করতে হবে। বেড়ি পরিয়ে ভারতীয়দের আমি ফেরত বাবা বললে পাঠাচ্ছে। সহ্য করতে হবে। পায়ে বেড়ি পরিয়ে আরে, তুমি ভারতীয়দের- বললে আপনার সহ্য- মতামত জানতে চাই। আমি তো বিচারক নই আরে, ভাই, আমি তো সঞ্চালক। বাবা বলে আমাকে এরকম ভাবে সহ্য করতে হবে। এটা- পরাজিত- এটা- আপনারা করেন তো বাবা, আপনাদের বাবা। পরাজিতের আপনি আত্মঘাত বলুন, হচ্ছে। জেতানোর জন্য কে গেছিল আমেরিকায়? পরাজয়ের আপনি আত্মঘাত। বলুন। ট্রাম্পকে আপনি জেতানোর বলুন। জন্য কে গেছিল আপনি আমেরিকায়? বলেন। ওকে, আপনি বলেন ওকে। এসব। আমরা গেছিলাম ট্রাম্পকে আমরা জেতানোর ছিলাম। জন্য? আপনার ক্ষমতাই নেই। অনুপ্রবেশ। আপনি এসব আচ্ছা, আমরা গেছিলাম। আমি না, এটাই আজকে বলছি। অদ্ভুত কথা, আজকে ট্রাম্পকে জেতানোর জন্য আমেরিকায় কে রাখবেন, গেছিল? রাখবেন। আজকে আমেরিকা আজকে অনুপ্রবেশের ইস্যুটা আজকে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, আমরা তো তুলছি 100 বার, কিন্তু এই র্যাঙ্ক তো ট্রাম্প করে ছেড়ে দিয়েছে ট্রাম্প এই ট্রাম্প অন্তত 8 বার ঘোষণা করেছে যে আমার জন্য হয়েছে। আরে জানতো এটা আরে বলছে। দাঁড়া, আমাকে আমি তো- বলতে দাও, কি মুশকিল কথা। আরে একটা- আমায় শেষ করিনি। কথাটা হচ্ছে ট্রাম্পকে আমরাও বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতেও ট্রাম্পের বিশ্বাস করে না আন্তর্জাতিক নির্বাচনী এজেন্ট কে ছিল? কে বলেছিল আপ কি বার ট্রাম্প কি সরকার? তা আজকে তারাই বলছে না ট্রাম্পের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এটা কি করে হয়? দুটো তো একসঙ্গে হতে পারে না। হয়েছে? না, এটা ট্রাম্প তো নিজেও বলেছে যে আমি কোনো মধ্যস্থতা করিনি। মানে 8 বার বলেছে যে দেখাবো? আমার দেখাবো? উনি যেটা বলেছে এটাও দেখাও। গতকালও কিন্তু একটা উনি তো বক্তব্য উনি তো এসেছে। এই আজকে আরে, রাফায়েল নিয়ে কি বলেছে? এখানে আমি ডিসকাস করবো আমরা এখানে বসে। বিশ্বাস করবে না তো, আমার করবে না তো, কিন্তু তোমার প্রধানমন্ত্রী তো আন্তর্জাতিক ইলেকশন এজেন্ট ছিল। ওর মনে হয় এইখানেই তো কি আপ কি বার এক ট্রাম্প কি সেকেন্ড, সরকার এবার মানে কি? আবার ফিরছি অনুপ্রবেশ নিয়ে যে বক্তব্যটা এসে, দেখুন অনুপ্রবেশটা হচ্ছে একেবারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা ভারতের একটা বড় ইস্যু। যে বক্তব্য অমিত শাহ বলছেন যে একটা জমি ইস্যু দীর্ঘদিন ধরে এখানে রয়েছে এবং 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের ক্রমাগত যে উস্কানি বিভিন্ন সময়গুলোতে কাজ করেছে, ইউনুস থেকে শুরু করে বিএনপির প্রাক্তন কিছু বা সেনাবাহিনীর, এই যে বিষয়টা বারবার করে এসেছে, সেখানে অমিত শাহর এই যে বক্তব্য থেকে আপনি কি বলবেন? শুনুন, আমি তো একটা কথা বলছি, এই অনুপ্রবেশ সমস্যা পৃথিবীর কোনো দেশে থাকা উচিত না, কিন্তু অনুপ্রবেশটা ঠেকানোর জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তারা কি করে, তারা সীমান্তে বসে কি করে, এই প্রশ্নটা তো আমি করব। এই প্রশ্নটা আপনি যখন করবেন তার মানে সীমান্ত রক্ষার দায়িত্বে যারা আছে তারা তাদের দায়িত্ব পালন করে না, করতে অপারগ। তারা কেন পালন করে না তার কোনো নির্দেশ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তারা দায়িত্ব পালন করতে পারে না। আপনার স্টুডিওতে যদি আপনার ওখানে ঠিকঠাক নিরাপত্তা থাকে, যে কেউ এসে ঢুকে যাবে আপনার স্টুডিওতে, ঢুকতে পারবে না, কারণ আপনার নিরাপত্তা বেষ্টনী যদি ঠিক থাকে ঢুকতে পারবে না, যদি না থাকে ঢুকে যাবে। তাহলে অনুপ্রবেশ তো ওইভাবেই আসে, সেটা ঠেকানোর দায়িত্ব তো দেশের সরকারের। কিন্তু বাংলাদেশ এটা বারবার অস্বীকার করছে যে তাদের এখানে অনুপ্রবেশ এরকম হয়নি, বা যখন বিএসএফ যখন কাঁটাতার দিতে গেছে বিজেপি গিয়ে এসে সুজিতদা, একটা ছোট্ট ঝামেলা কথা করছে, বলি, এটা কেন বাংলাদেশ আপনি করছে? নির্বাচনের দিকে তাকিয়ে এই প্রসঙ্গটা আলোচনা হচ্ছে তো, আপনি আমাকে বলুন তো, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নাগরিকদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকছে কি করে? এটা এক ধরনের মানে ভোটের দিক থেকে যদি আপনি তাকান, ভোটের হিসেবের দিক থেকে যদি তাকান, একই মানুষের এটা একই অনুপ্রবেশ অধিকার। না? জোরে জোরে এটা অনুপ্রবেশ না? কি করে ঢুকছে, কারা ঢোকাচ্ছে? এই নির্বাচন কমিশন কাদের তত্ত্বাবধানে কাজ করে, কি করে ঢুকছে, এগুলোর উত্তর দিন। একই মানুষের Okay. একের অধিক আধার কার্ড, একের অধিক ভোটার কার্ড, বিভিন্ন কারা করছে? এজেন্সি কারা? আধার কার্ড ইস্যু করে কারা? প্যান কার্ড ইস্যু করে কারা? প্রত্যেকটা ঠিক আছে। সেন্ট্রাল এজেন্সি। আমি এই বিষয়টা আমরা একটু মানে নিঃসন্দেহে যখন এটা আপনারা যারা দেখছেন তারা অনেকেই বুঝতে পারছেন যে ইস্যু বাংলাদেশ থাকলো কেন একটা প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের রাজনীতি বা ভারতের রাজনীতি সেটা রয়েছে। বাংলাদেশের অনেকে এগুলো অস্বীকার করতে চান আর কি, তারা একদেশদর্শিতা বা এক পেশে একটা জায়গা থেকে দাঁড়িয়ে তাদের ন্যারেটিভটা নামান। তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কিন্তু ডিবেট থেকে শুরু করে ভারতবর্ষের গণতন্ত্রে এই প্রবাহমানতাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সীমান্ত সমস্যাটার ক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তর খুঁজতে চাইছি। হ্যাঁ,
আজকে আমি শিক্ষিত ভদ্রলোক অধ্যাপক উনি জানেন না যে ইলেকটোরাল অফিসারটা স্টেট গভর্নমেন্টের থাকে, এবং আমরা যে ইলেকশন কমিশন বলি তার পুরো এন্টিটিটাই স্টেট গভর্নমেন্টের বিভিন্ন অফিসাররা করে। সেই ইলেকটোরাল রোল অফিসার যে বুথ লেভেল অফিসার সেটা আপনার স্টেট গভর্নমেন্টে থাকে, এবং বারবার যে আমরা দেখছি যে অনুপ্রবেশকারী ঢুকছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের সমস্ত কার্ড সব জায়গায় পাওয়া যাচ্ছে। এবার ধরুন তার কিছু প্রথমেই আমরা তো বারবার বলছি যে পুরো পশ্চিমবঙ্গে ক্লাস 8 পাসের সমস্ত সার্টিফিকেট ভেরিফাই করা হোক 100। তার কারণ হচ্ছে যখন দেখবেন আপনারা ম্যাক্সিমাম যারা অনুপ্রবেশকারী ধরা পড়েছে সারা ভারতবর্ষ থেকে, তাদের ম্যাক্সিমাম এখানে, এবং দেখা যাচ্ছে যে ফার্স্ট আগে কী লাগে ক্লাস 8 পাসের একটা সার্টিফিকেট, তারপর রেশন কার্ড, এবং রেশন কার্ড হয়ে গেলে তো আপনি আমাদের পুরো একটা আধার লিস্ট বা এটা বার করুন, তার সমস্ত লেখা আছে। এবং টাকা দিয়ে তারা তো বলছে আমি 10,000 টাকা দিয়েছিলাম অমুক নেতাকে, সে আমাকে একটা লিখে দেয় যে হ্যাঁ আমি ওনাকে চিনি, ইনি থাকেন, হয়ে গেল একটা আইডি প্রুফ হয়ে গেল। প্রথমে একটা রেশন কার্ড নেওয়ার পরেই আপনার একটার পর একটা কার্ড হতে থাকলো। এবার আমরা বলছি 100% স্ট্রিনজেন্ট হওয়া উচিত, 100% হওয়া উচিত। আমি বলবো না যে তাদের আপনার, তার কারণে ডিএম হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য সিটিজেনশিপ অফ এভরি ওয়ান অন দ্য আপনার প্রত্যেক ডিস্ট্রিক্টে, এটা জানতে হবে। তো সুতরাং আপনার আধার এবং প্যান কার্ড, আমার এই জায়গাটা থেকে প্রশ্ন, এই যে বিভিন্ন আশা ও একটা কথা বললো ভারতের অর্থনৈতিক প্রগতি, একটা জিনিস ঠিক যে নেহেরু লিয়াকত চুক্তিও পালিত হলো না, ইন্দিরা মুজিব চুক্তিও এক্ষেত্রে পালিত হলো না, একটা পার্সেন্টেজ তার আগে বলেছিল। তাহলে এর দায়টা কি চুক্তির, নাকি এটা বাংলাদেশকে আপনি এই ক্ষেত্রে অবশ্যই দায়ী করবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে আগে যদি সংস্কার হয়, যারা সংস্কার করছেন 13টা কমিশন, ঐক্যমত্য কমিশন সহ মোট 12+1 13টা কমিশন, তাহলে এই কমিশনে যে কেন এটা হলো না? কারণ আন্তর্জাতিক মহলে এই নিয়ে কিন্তু ব্যাপক কোনো কিন্তু শোরগোল এখনো ফেলা যায়নি, এটাও সত্য ভারতের দিক থেকে। এটা একা শাসক দলের কাজ না, ধরুন বিরোধীরাও এই ক্ষেত্রে ইনক্লুড হয়েছে। এই প্রশ্নটা তো তোলা উচিত যে ওখানকার মানবাধিকার প্রশ্নে বা এত অনুপ্রবেশ কেন হচ্ছে, যেটা জনসংখ্যার, যখন বিজেপি যখন পরিষ্কার এই জায়গাটা বলছে, এর গুরুত্বটাও বুঝতে হবে যে জনসংখ্যা জিহাদের একটা চেষ্টা চলছে, হতে পারে এটা ভবিষ্যতে মডিউল হতে পারে, আমরা এটা উপেক্ষাও করতে পারি না। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই বলতে পারেন যে বাংলাদেশে এই নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য বা কারুর নেই যে ইন্দিরা মুজিব চুক্তিটা কিন্তু রূপায়িত ঠিক মতো হলো না, কারণ সেখানে সংখ্যালঘু প্রশ্নটাই ছিল। ইন্দিরা এবং মুজিব নামটা যখন আছে, স্বাভাবিকভাবে বর্তমানে যারা বাংলাদেশে ক্ষমতায় রয়েছে তারা এটাকে করবে না, এটা খুব সাধারণ স্বাভাবিক কথা, বোঝাই যাচ্ছে। এই ড্রপটা তো দীর্ঘ সময় ধরে হয়েছে, এখন যেটা বাংলাদেশ করছে স্বীকারই করছে না, বলছে এটা ভারতীয় নাগরিক। ঘটনা হচ্ছে যে এর আগে হাসিনা ওয়াজেদের সময়ও তাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আজকে তাদেরও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বেশ কিছু ভুল ত্রুটি হয়েছে, এবং অনেক ভুল ত্রুটি হয়েছে, শুধু বেশ কিছু ভুল ত্রুটি হয়েছে বললেও হবে না, যার জন্য আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। তবে এটাও আবার ঘটনা যে বাংলাদেশে যদি কিছু গণতন্ত্র আশা করা যেতে পারে, সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমে, এবং বর্তমানে এখনো সেখানে যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে আওয়ামী লীগই সম্ভবত সবচেয়ে বড় দল হিসেবে সেখানে উঠে আসার সবচেয়ে সম্ভাবনা আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে, যদি ভোট হয়, যদি সে দাঁড়াতে পারে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, কন্ডিশন আছে, হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সম্ভবত বাংলাদেশে একটা অলীক কল্পনা। এবং আর একটা কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে যেটুকু উন্নয়ন হয়েছে সেটাও কিন্তু এই আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে, এটা কিন্তু অস্বীকার করে যায় না। তাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, তাদের অনেক বিচ্যুতি হয়েছে, কিন্তু এটাও অস্বীকার করা যায় না যে যেটুকু হয়েছে সেটাও কিন্তু তাদের আমলে হয়েছে। আবার এটাও আমাদের চিন্তা করতে হবে যে শুধুমাত্র আওয়ামী লীগ স্পেসিফিক বাংলাদেশ নীতি হয়তো আমাদের পক্ষে কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর হচ্ছে, ফলে বাংলাদেশে সবাইকে নিয়ে, সবাইকে মানে আমি ওই সমস্ত মানে কি বলে রাজাকার জামাত, আমি এদের বলছি না, বাংলাদেশের সবাই, অর্থাৎ বৃহত্তর স্পেকট্রামে বাংলাদেশের মানুষজনের সঙ্গে সম্পর্ক গড়ে বাংলাদেশের সঙ্গে ভারতের এই কারণে করতে উত্তেজিত হচ্ছে। উত্তেজনা যথেষ্ট কারণ আছে। ধরুন 2 কোটি একটা দেশ থেকে আসছে, পাকিস্তান থেকে 1 কোটি, পরে জানা গেল, মানে আমি যদি দেখি 3 কোটির মতো রয়েছে, তাহলে সেক্ষেত্রে যখন কোনো সিদ্ধান্তে আসছে, কারণ বাংলাদেশ একতরফাভাবে বলে যাচ্ছে, বিজেপি দিয়ে ওখানকে দিয়ে তারা আটকানোর চেষ্টা করছে, এবং হচ্ছে মুখে বলছে ভারতের কোনো রকম জায়গায় কিন্তু ওখানে স্থল বাণিজ্যের ক্ষেত্রে চোরাকারবারিদের সুবিধা তারা করতে চাইছে।
এগুলো খুব পরিষ্কারভাবে যদি না ইয়ে করা যায়, বিরোধীরা তো সেভাবে বলছে না, তাহলে সরাসরি কেন পুশ ইন বা পুশ ব্যাক করে দেওয়া হবে না, সেই প্রশ্নে তো একটা অবস্থান নিতে হবে। দেখুন আপনি তো অ্যালাউ করতে পারেন না, 145 কোটির দেশ এটা, সুপ্রিম কোর্ট এটাও বলছে অনেক বিচারপতি। আমি বলবো না 100 বার এবং এটা নিয়ে না, সময় এক এসছে, সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে সময় এসছে সমস্ত দলকে আপনি নিয়ে এটা বসে মানছেন? দরকার হলে এর জন্য একটা পার্লামেন্টের বিশেষ সেশন ডাকা যেতে ওকে পারে। ওকে, আপনি কিছু সেটা হচ্ছে সুজিত দা, আপনি আইডেন্টিফাই করুন প্রকৃত অনুপ্রবেশকারী যারা আছে, আইডেন্টিফাই করুন, তাদের দেশে ফেরান, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তারা ঢুকতে যাতে না পারে সেটা আগে এনশিওর করুন। ওকে, ঠিক। এবং এটাতে সমস্যা কি হচ্ছে জানেন তো, সময় শেষ, যারা একদম মালদা সংক্ষেপে। মুর্শিদাবাদের এমন অনেক মানুষ সংক্ষেপে, যারা সংক্ষেপে, এখানকার লোক, একদম 30 তারা বাইরে সেকেন্ড। গিয়ে সমস্যা প্রথম হবে। এর কথা জন্য, হচ্ছে, নাহলে আমি যে প্রথমেই বললাম যে মানসিকতা যে পুশব্যাক হচ্ছে তার এগেনস্টে সুপ্রিম কোর্টে যাচ্ছে। আরে আপনার দাদা বললেন আর ডেমোক্রেসি, আর ডেমোক্রেসি কাদের জন্য? ডেমোক্রেসি ভারতীয়দের জন্য, বা আপনার পালিয়ে আসা বা এখানে তো আপনার তাদের জন্য না, অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য তো ভারতবর্ষের ডেমোক্রেসি নয়। তো সুতরাং এটা বুঝতে হবে যে আজকে জল জমিন সবকিছু তারা দখল করে নেবে এবং জনসংখ্যা যে আছে আমাদের পুরো কালচারাল সিস্টেমটা নষ্ট করে দেবে, সেটা আমরা হতে দেবো না। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর হতে দেবে না, তার জন্যই আমরা ধন্যবাদ। পুশব্যাক করছি। আজকে- আমাদের পুশব্যাক হচ্ছে। প্রীতমের ধন্যবাদ। পার্সেন্টেজে যেটা প্রমাণ হলো যে 22% হিন্দু ছিল, এখন 7%, তার মানে 15% এখানে চলে এসছে। তাহলে অনুপ্রবেশের একটা সবই বড় কি- বড় অংশ কিন্তু হিন্দু। তাহলে তাদের আমরা তো বারবার বলছি, সেই জন্য CAA করেছি। পুশব্যাকের কথা বলছি। সেই জন্য আপনাকে CAA তাদেরও কি করেছি। পুশব্যাকের আরে কথা সেই বলছি? জন্য CAA সংখ্যাটা তো করেছি। তারা হিন্দুরা বেশি। কোথায় যাবে? তারা হিন্দুরা ভারতবর্ষে আসবে। হিন্দুরা ভারতবর্ষে আসবে। হিন্দুরা ভারতবর্ষে আসবে। গোটা লোক হিন্দুরা পেয়েছে। ভারতবর্ষে গোটা আসবে। লোক হিন্দুরা পেয়েছে। ভারতবর্ষে আসবে। গোটা লোক পেয়েছে। হিন্দুরা ভারতবর্ষেই আসবে। আরে হিন্দুরা ভারতবর্ষেই আসবে। ধন্যবাদ, ধন্যবাদ। হিন্দুরা ভারতবর্ষেই আসবে। হিন্দুরা ভারতবর্ষেই আসবে। তাহলে 7 আমরা CAA ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে 7%, আশিসবাবু বলতে চাইছিলেন মনে হয় এটাই, যে 7% এখনো রয়েছে, তাদের তো তাহলে ভারতে কি নিয়ে নেওয়া হবে? অনেকেই তো আসতে চেয়েছিলেন, বর্ডার বা সেই সময়টা তো আবার ভিসা, অনেকগুলো জটিলতা এখানে রয়েছে। তাই এগুলোর নিঃসন্দেহে একটা প্রভাব। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাচ্ছে না কেন, অনেকে এই প্রশ্ন করে, এবং তারাও যথেষ্ট এখন সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে ওখানেও ভাবনা চিন্তা হচ্ছে। এবং কেন এই ভাবনা চিন্তার একটা বড় কারণ হচ্ছে একটা দীর্ঘকালীন ধরে চলে আসা অনুপ্রবেশ, একটা বড় ইস্যু রাজনৈতিক এখানে, এটা অস্বীকার করার এখন আর জায়গা নেই। সে কারণে আমরা চাই দ্রুত স্টেবল বাংলাদেশ কবে হবে, আদৌ হবে কি না, এই নিয়ে একটা বিতর্ক চলতেই থাকবে। ধন্যবাদ ডক্টর আশিস দাস আপনাকে, পার্থ মুখার্জি আপনাকে, প্রীতম দত্ত আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।